যে কোনো দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবচেয়ে বড় অবদান রাখে সেই দেশের আর্মি। আবার যদি দেশটা কখনো কোনো দুর্যোগের কবলে পতিত হয়, সেখানেও সেই দুর্যোগ থেকে উদ্ধার করার জন্য সবচেয়ে বড় অবদান কিন্তু ওই দেশের আর্মিই রাখে। আর এই দুটো কারণ ছাড়াও অগণিত কারণ আছে যার জন্য একটা দেশে আর্মি খুবই গুরুত্বপূর্ণ। আর্মিকে কখনো কখনো একটা দেশের জন্য আশীর্বাদ স্বরূপও বলা হয়। এখন এই আশীর্বাদ স্বরূপ আর্মি কখনো কখনো অভিশাপ স্বরূপ হতে পারে তার নিজের দেশের জন্য। এখন আর্মি অভিশাপ স্বরূপ হতে পারে, আবার সেটাও তার নিজের দেশের জন্য। এই জিনিসটা আমাদের মাথায় সচরাচর সহজে আসে না। কেন? কারণ আমরা সবসময় আর্মির গুণগানই শুনে আসি। অবভিয়াসলি আর্মির হাজারো গুণগান আছে, আর্মির একটা দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাও সত্য। কিন্তু ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে কোনো কোনো দেশ তাদের নিজেদের আর্মির জন্য ধ্বংস হয়ে গেছে বা ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। পৃথিবীতে এখন অনেকগুলো দেশ আছে যারা নিজেদের আর্মি রাখে না। আর্মি নাই এরকম অনেক দেশ আছে, আবার অনেক দেশ আছে যারা ইচ্ছা করে আর্মি রাখে না। যেমন কোস্টারিকা, আইসল্যান্ড, ভানুয়াতু, সেনেয়া, লিসেনস্টেন, এরকম অনেকগুলো দেশ আছে যারা আর্মি রাখে না। এরা কি করে? এরা পার্শ্ববর্তী কোনো একটা দেশ অথবা বড় একটা দেশের সাথে চুক্তিবদ্ধ থাকে যে যদি কখনো আমার দেশের উপর হামলা হয় বা কোনো প্রতিকূল অবস্থা আসে, তাহলে সেই প্রতিকূলতা থেকে তোমরা আমাদেরকে উদ্ধার করবা, এবং এটা করেও ওই বড় বড় দেশগুলো। তো ভিডিওর যে মূল টপিক, একটা দেশের আর্মি কিভাবে সেই দেশের জন্য অভিশাপ স্বরূপ হতে পারে, তার 5টা কারণ আজকে এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে সামরিক শাসন ও গণতন্ত্রের ক্ষতি। সামরিক অভ্যুত্থান এই শব্দটা আমরা সবাই জানি। যখন কোনো একটা দেশের সামরিক বাহিনী সেই দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করে সেই দেশের ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেয়, সেটাই মূলত সামরিক অভ্যুত্থান। আর যখন ওই দেশ চালানো শুরু করে তখন হয় সামরিক শাসন। এখন এই সামরিক শাসন হওয়ার পরে সবচেয়ে প্রথমে যে জিনিসটা বাধাগ্রস্ত হয় সেটা হচ্ছে ওই দেশের গণতন্ত্র। গণতন্ত্র একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। গণতন্ত্র থাকেই না তখন, সামরিক শাসন যখন চলে তখন গণতন্ত্র থাকে না। এরপরে হচ্ছে ওই দেশের রাজনৈতিক পরিস্থিতি। রাজনৈতিক পরিস্থিতি যদি স্থিতিশীল অবস্থায় থেকেও থাকে তাহলে সেটা অস্থিতিশীল হয়। আর বিশেষ করে যেসব দেশে এই ধরনের সামরিক অভ্যুত্থান চলে বা চলতে পারে এরকম আশঙ্কা থাকে, সেই সব দেশে কখনোই রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয় না বা আজ পর্যন্ত হয়ওনি। সেখানে সবসময় রাজনৈতিক অস্থিতিশীলতা চলতেই থাকে। যেমন পাকিস্তান, মায়ানমার, ইজিপ্ট, এইসব দেশে এখনো রাজনৈতিক স্থিতিশীলতা নেই আর কখনো ছিলও না। পাকিস্তানে এ পর্যন্ত সবচেয়ে বেশিবার মিলিটারি কু বা সামরিক শাসন হয়েছে। আর পাকিস্তানের অবস্থাটা তো এমন, 1948 সালে স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত একজন প্রধানমন্ত্রীও তাদের যে 5 বছরের টার্ম সেটা পূরণ করতে পারেনি। আর এর মূল কারণ হচ্ছে পাকিস্তানের আর্মি পাকিস্তানের সরকারের চেয়ে বেশি ক্ষমতাশালী এবং ধনীও। পাকিস্তান দেশ গরিব, পাকিস্তানের মানুষ গরিব, কিন্তু পাকিস্তান আর্মি পৃথিবীর সবচেয়ে ধনী আর্মি। এরপরে দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে অর্থনৈতিক অগ্রগতির প্রতিবন্ধকতা। কোনো একটা দেশের নিজস্ব সামরিক বাহিনী রাখার জন্য প্রচুর অর্থের দরকার পড়ে, বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার। আর এই জিনিসটার প্রভাব পড়ে ওই দেশটার অর্থনীতির উপর, বিশেষ করে যদি উন্নয়নশীল দেশ হয়। এই যে উন্নয়নশীল দেশগুলো আছে, এইসব দেশের একটা পরিস্থিতি আপনি চাইলেই দেখতে পাবেন, সেটা হচ্ছে ওইসব দেশগুলোতে এখনো চিকিৎসা ব্যবস্থা, তারপরে শিক্ষা ব্যবস্থা 100% করতে পারেনি তারা। সব জায়গায় দুর্নীতি আর হচ্ছে অর্থনীতির কমতি, যে চিকিৎসা খাতে পুরোপুরি তারা খরচ করতে পারতেছে না, সেখানে গরিব। অথচ তারা কি করবে? একটা বড় সামরিক বাহিনী বানিয়ে রাখে, যার পিছনে প্রত্যেক বছর বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে। জিডিপির একটা বড় অংশ ওই সামরিক বাহিনীর পেছনে খরচ করে, এবং সেটা সবাইকে দেখায় যে দেখো আমাদের সামরিক বাহিনী কত শক্তিশালী। অথচ তাদের যে শিক্ষা ব্যবস্থা, উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত হওয়ার যে প্রকল্প, সেই সব জায়গায় কোনো বিনিয়োগ নাই। সেগুলো বিনিয়োগের অভাবে বছরের পর বছর পড়ে থাকে। আর তারা প্রত্যেক বছর তাদের আর্মিকে, তাদের সেনাবাহিনীকে আরো শক্তিশালী করে তোলে, নিজেকে শক্তিশালী দেখানোর জন্য। আর যার প্রভাবটা সরাসরি পড়ে ওই দেশের সাধারণ মানুষের উপর, তাদের বাচ্চাদের লেখাপড়ার উপর, তাদের নিজেদের স্বাস্থ্যের উপর। কিন্তু তাদেরকে ব্রেন ওয়াশ করে রাখা এই করে যে আমাদের দেশের আর্মি মহান, কোনো একটা দেশের সাথে যুদ্ধ লাগলে আমরাই জয়ী হব, এই একটা মোটিভেট তাদের মধ্যে ঢুকিয়ে রাখা হয়। আর সাধারণ মানুষ সেটা নিয়েই খুশি। কিন্তু আদতে একজন মানুষের যেটা চাওয়ার কথা সরকার থেকে, যে আমাকে শিক্ষা ব্যবস্থা দাও, আমার সন্তানের জন্য চিকিৎসার গ্যারান্টি দাও, এই জিনিসগুলো মানুষ চাইতেই ভুলে যায় তখন। তার কিন্তু ওই যুদ্ধ করার কোনো দরকার নাই, কিন্তু তারপরও সে মনে মনে খুশি হয় যে হ্যাঁ, অমুক দেশের সাথে যুদ্ধ লাগলে আমরাই জয়ী হব। এরকম একটা মোটিভেশন তার মধ্যে সবসময় থাকে এই উন্নয়নশীল দেশগুলোর মানুষের মধ্যে দেখবেন। অথচ তাদের যে জিডিপি, সেটা দেখবেন অন্যান্য সকল দেশের চেয়ে একদম নিচের দিকের তালিকায় তাদের নাম উঠে আসে। এরপরে 3 নম্বরে হচ্ছে নাগরিক অধিকার দমন।
যখন সামরিক বাহিনী ক্ষমতায় আসে তখন প্রথমেই গণতন্ত্র থাকে না সেখানে, এরপরে হচ্ছে মানুষের বাক স্বাধীনতা থাকে না, ওই দেশের যে নিউজ পত্রিকাগুলো থাকে, মিডিয়া হাউসগুলো থাকে, তাদের উপরে চাপ প্রয়োগ করা হয়, তারা ঠিকঠাক স্বাধীনভাবে কাজ করতে পারে না, বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তারা কোনো কথাই বলতে পারে না, বা সাধারণ মানুষ হোক আর রাজনৈতিক দল হোক বা সাংবাদিক হোক, কেউ যদি এই সামরিক বাহিনীর বিরুদ্ধে কথা বলে তাহলে তাকে সাজা পেতেই হবে। এটাই হচ্ছে সামরিক শাসনের নিয়ম। এরপরে 4 নম্বরে হচ্ছে জাতীয় সম্পদের অপব্যবহার। কখনো কখনো কোনো দেশের আর্মি কি করে, তাদের নিজেদের ক্ষমতার অপব্যবহার করে ওই দেশের যে বিজনেস, আন্তর্জাতিক বাণিজ্য, তার মধ্যে ঢুকে পড়ে এবং তারা নিজেরা ব্যবসা করা শুরু করে। আর যখন এমনটা করে তখন তার সরাসরি চাপ সৃষ্টি হয় ওই দেশের অর্থনীতির উপর। কারণ আপনি ইন্ডিভিজুয়াল একজন মানুষ, আপনি বিজনেস করবেন, সেই বিজনেস থেকে মুনাফা কামাবেন, তার একটা ট্যাক্স দিবেন হচ্ছে সরকারকে, যাতে ওই দেশের অর্থনীতি আরো শক্তিশালী হয়, তাই না? কিন্তু যখন আর্মি বিজনেস করতে আসে তখন আর্মি কিন্তু এই জিনিসটা করে না। আর্মি তাদের যে মুনাফা সেটা বিভিন্ন ফাউন্ডেশন তৈরি করে তাদের নিজেদের জন্য, সেই ফাউন্ডেশনে জমা রাখে, সেই টাকাটা সরকার পায় না, যার কারণে সরকারের অর্থনীতিতে একটা ঘাটতি চলতেই থাকে। আর্মি ধনী হতে থাকে কিন্তু সরকার ওই দেশের অর্থনীতি আস্তে আস্তে কমতে থাকে। ধরুন আপনি আজকে কোনো বিজনেস করতেছেন, আপনার পাশে আরেকজন বিজনেসম্যান আছে, দুজনেই ইন্ডিভিজুয়াল, আপনাদের দুজনের মধ্যে কম্পিটিশন চলে যে কে ভালো বিজনেস করতে পারবে, কে ভালো সার্ভিস দিতে পারবে, কে কত টাকা ইনকাম করতে পারবে, আবার কে কত টাকা সরকারকে ট্যাক্স দিতে পারবে। এই ধরনের একটা হেলদি কম্পিটিশন চলে। কিন্তু যখন আপনার সামনে আপনার ব্যবসার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন আপনারই দেশের আর্মি, তখন আপনি তাদের সাথে কম্পিট করতে যেতেই পারবেন না। আর যদি বা আপনি তাদের চেয়ে ধনী হয়ে যান, আপনার ব্যবসা যদি আর্মির চেয়ে ভালো হয়, তাহলে আপনার উপর বিভিন্ন চাপ আসবে যে আপনার ব্যবসাকে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য ওই আর্মির হাতে। আর যার প্রভাব পড়ে সরাসরি অর্থনীতিতে, এবং ওই দেশের মানুষ তারা আরো বেশি দুর্নীতি শুরু করে। কারণ ম্যাক্সিমাম ব্যবসার মধ্যে যদি আর্মি থাকে, সাধারণ মানুষের যদি সেখানে কোনো সুযোগ না থাকে, তখন তারা কি করবে? সঠিক পথ না পেয়ে তখন দুর্নীতির পথ অবলম্বন করে। এরপরে 5 নম্বরে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের অবনতি। যখন কোনো একটা দেশের আর্মি ওই দেশের সরকারের চেয়ে শক্তিশালী হয়, যে কোনো দলের সরকার হতে পারে, যে কোনো দলের সরকারের চেয়ে শক্তিশালী হয়, তখন সেই দেশটার উপরে আন্তর্জাতিক যে বাণিজ্যগুলো আছে, আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে, তারা ভরসা রাখতে পারে না, তাদের কাছে ওই দেশটা বিশ্বাসযোগ্য মনে হয় না। কেন? কারণ আজকে যদি বৈদেশিক কোনো একটা সংগঠন একটা দেশের সাথে চুক্তিবদ্ধ হয়, 5 বছরের চুক্তিবদ্ধ, তখন ওই দেশের সরকার ডেমোক্রেটিক হোক বা না হোক, ওই চুক্তি রক্ষা করার জন্য সে চাইলেই ওই দেশের মানুষের উপর তার নিজের ইচ্ছে মতো কোনো প্রভাব খাটাতে পারবে না, আইন আনতে পারবে না। কিন্তু যে দেশের আর্মি শক্তিশালী, ওই দেশে যখন কোনো চুক্তি করতে কেউ আসবে বিদেশ থেকে, তখন তারা কনসিয়াস থাকে, কনফিউজ থাকে যে এই দেশের সরকারের সাথে যদি ডিল করি, তাহলে এই দেশের সরকার যে কোনো সময় ক্ষমতাচ্যুত হতে পারে ওই দেশের সামরিক বাহিনী দ্বারা। কারণ ওই দেশের সামরিক বাহিনী শক্তিশালী, তারা যে কোনো সময় ক্ষমতা চেঞ্জ করে নিজেরা ক্ষমতায় বসতে পারে। আর যখন আর্মি ক্ষমতায় আসবে, তখন তাদের যে সেই চুক্তি, সেগুলো কোনো ভ্যালু থাকে না। কারণ আর্মি ওইসব চুক্তির তারা কোনো ধার ধারে না, তাদের চুক্তি নিজস্ব। তাদের কথা হচ্ছে তারা যখন ক্ষমতায় আসে তখন যে চুক্তিগুলো হবে, তাদের সাথে যেগুলো হবে একমাত্র সেগুলোই ভ্যালিড, আর বাকি কোনো চুক্তির সেখানে কোনো মূল্য থাকে না। তো এই জন্য আন্তর্জাতিক মহলে ওই দেশটার উপর অন্যান্য যে দেশগুলো আছে তারা বিনিয়োগ করতে ভয় পায়। এই জন্য একটা জিনিস দেখবেন, যেসব দেশে বারবার সামরিক অভ্যুত্থান ঘটে, সেই সব দেশে বড় বড় কোনো কোম্পানির সেখানে অফিস নাই, সেখানে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিও নাই, তারা করেই না ওই সব দেশে। এই জন্য বৈদেশিক বাণিজ্যে প্রভাব পড়ে, অর্থনীতিতে প্রভাব পড়ে ওই দেশের, আর ওই দেশটা পুরো বিশ্বের কাছে যে বিশ্বাসযোগ্যতা সেটা হারিয়ে ফেলে। এখন একটা দেশের আর্মি অভিশাপ স্বরূপ হওয়ার পেছনে এই 5টা কারণ ছাড়াও আরো অনেক কারণ আছে, তবে মুখ্য হচ্ছে এই 5টা কারণ। এখন এগুলো শুনলে আবার বলবেন না যে তাহলে কি একটা দেশের আর্মির দরকার নাই? অবশ্যই দরকার আছে। আমি প্রথমেই বলছি একটা দেশের জন্য আর্মি খুবই গুরুত্বপূর্ণ, আর একটা দেশের জন্য অগণিত কারণ আছে যার জন্য একটা দেশের আর্মি দরকার। কিন্তু এগুলো হচ্ছে এক্সেপশন, কয়েকটা কারণ যে কারণে একটা দেশের আর্মি সেই দেশের জন্যই অভিশাপ স্বরূপ হয়ে উঠতে পারে। তবে এগুলা সব দেশের জন্য না, পৃথিবীর কিছু কিছু দেশের জন্য। আর যেসব দেশ নিজেরা ছোট এখনো, যারা আর্মি রাখে না, তাদের কারণ হচ্ছে যে তারা নিজেরা জানে একে তো আমরা ছোট দেশ, পাশে হচ্ছে বড় দেশ, হয়তো দুই পাশে দুটো বড় দেশ, এখন আমরা নিজেরা আর্মি রাখলে তাহলে ওই দুই বড় দেশের সাথে শত্রু হয়ে যাব। যেমন কোস্টারিকা, তারা চায় না যে তাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তাদের সাথে শত্রুতা বাড়াতে। এই জন্য তারা কি করছে, পার্শ্ববর্তী যে দুটো দেশ তাদের সাথে শান্তি চুক্তি করে রাখছে যে আমরা কখনো হামলা করতে যাব না, তোমরাও হামলা করতে আসবে না, আর যদি আমাদের এখানে কোনো প্রতিকূলতা আসে তাহলে তোমরা এসে সেটাকে সাপোর্ট দিবা। আর নিজের দেশে আর্মি রাখলে তাদের অর্থনীতি একটা বড় অংশ সেই আর্মির পিছনে দেওয়া লাগবে, সেটাও দেওয়া লাগতেছে না। সেই অর্থনীতি যারা খরচ করতে পারতেছে তাদের উন্নতির জন্য, শিক্ষার জন্য, চিকিৎসার জন্য, এইসব কারণে তারা আর্মি রাখে না। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। থ্যাংক ইউ।
आप बताएं।